আসসালামু আলাইকুম। আজ 28 অক্টোবর 2025 মঙ্গলবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। চীনকে যে আহ্বান জানালো বাংলাদেশি ব্যবসায়ীরা, নাখোশ ভারত। বোরকা নিয়ে রাবি শিক্ষকের কটূক্তি, মধ্যরাতে তুমুল অ্যাকশনে ছাত্রীরা। জামাত আমিরকে নিয়ে পুবাইল থানার ওসির মন্তব্যে তোলপাড়। এবার বিস্তারিত। চীনের সঙ্গে ব্যবসায়িক লেনদেন আরও সহজ করতে বাংলাদেশে একটি পূর্ণাঙ্গ চীনা বাণিজ্যিক ব্যাংক প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। একই সঙ্গে চীনের প্রধান শহরগুলোতে মেড ইন বাংলাদেশ নামের পোশাক বিক্রয় কেন্দ্র স্থাপন সহ 6 দফা প্রস্তাব চীনা দূতাবাসের কাছে পেশ করেছে বাংলাদেশ। চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বিসিসিআই ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ওয়াও ইয়েনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বিসিসিআই সভাপতি মোহাম্মদ খোরশেদ আলমের নেতৃত্বে প্রতিনিধি দল এসব প্রস্তাবনা উত্থাপন করেন। বিসিসিআই কর্তৃপক্ষের 6 দফা সুপারিশে রয়েছে চীনের প্রধান শহরগুলোতে মেড ইন বাংলাদেশ পোশাক বিক্রয় কেন্দ্র স্থাপন, শিক্ষা ও প্রযুক্তি খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, চীনা বেসরকারি খাতকে বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করা, বাংলাদেশে চীনা বাণিজ্যিক ব্যাংক প্রতিষ্ঠা, বিদ্যুৎ সাশ্রয়ী পার্মানেন্ট ম্যাগনেটিক মোটর উৎপাদনে যৌথ উদ্যোগে কারখানা স্থাপন, ঢাকা স্টক এক্সচেঞ্জ অর্থাৎ ডিএসিতে চীনা বিনিয়োগে উৎসাহ দেয়া। বিসিসিআই সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম বলেন, বাংলাদেশ ও চীনের বন্ধুত্ব সময়ের সঙ্গে আরও গভীর হয়েছে। পদ্মা সেতু, সড়ক ও যোগাযোগ অবকাঠামো, মোবাইল সংযোগ এবং বিদ্যুৎ খাতে চীনের সহায়তা দৃশ্যমান। তিনি জানান, মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডকে সরাসরি চীনা জনগণের কাছে পৌঁছাতে তারা চীনের প্রধান শহরগুলোতে প্রথম পর্যায়ে 20টি গার্মেন্টস আউটলেট সেলস সেন্টার স্থাপনে সহায়তা কামনা করেছেন। বাংলাদেশি পোশাক পণ্যের গুণমান বিশ্বজুড়ে স্বীকৃত। অনেক আন্তর্জাতিক ব্র্যান্ড চীনা বাজারে বাংলাদেশের পোশাক উচ্চ মূল্যে বিক্রি করছে। তাই আমরা চাই নিজেদের ব্র্যান্ড বাজারে প্রবেশ করতে, বলেন তিনি। খোরশেদ আলম আরও বলেন, চীন আধুনিক প্রযুক্তিতে বিশ্বের অন্যতম শীর্ষ দেশ। শিক্ষা ও প্রযুক্তি বিনিময়ের মাধ্যমে বাংলাদেশের উদ্যোক্তা ও শিক্ষার্থীরা উপকৃত হবেন। এতে দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় হবে। ব্যবসায়ীরা মনে করেন, চীনের রপ্তানি ও বিনিয়োগ লেনদেন সহজ করতে বাংলাদেশে চীনা বাণিজ্যিক ব্যাংক প্রতিষ্ঠিত হলে আর্থিক প্রবাহ আরও দ্রুত ও নিরাপদ হবে। তবে এ আহ্বানে নাখোশ ভারত বাংলাদেশ মৈত্রী সমিতির নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা। সমিতি বলছে, চীনের সঙ্গে এত সম্পর্ক বিস্তৃত করার প্রয়োজন নেই ঢাকার। প্রয়োজনে নিকটতম প্রতিবেশী হিসেবে ভারত বাংলাদেশের পাশে দাঁড়াবে। ঢাকায় চীনের ব্যাংক প্রতিষ্ঠিত হলে ভারতের স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেন বাংলাদেশে অবস্থানরত ভারতীয় প্রতিনিধিরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাবি হল সংসদে বিজয়ী ছাত্রী প্রতিনিধিদের পোশাক নিয়ে সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি পোস্ট করেছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ডক্টর আল মামুন। ওই পোস্ট রাবি হল সংসদে বিজয়ী ছাত্রী প্রতিনিধিদের পোশাক নিয়ে অবমাননাকর ও বিদ্বেষমূলক মন্তব্য দাবি করে ওই শিক্ষকের শাস্তির দাবি জানিয়েছে রাকসুর মিডিয়া ও প্রকাশনা সম্পাদক মুজাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। শিক্ষকের মন্তব্যের প্রেক্ষিতে 4 দফা দাবি জানিয়েছে রাকসু। দাবিগুলো হলো, ডক্টর আল মামুনকে প্রকাশ্যে তার অবমাননাকর মন্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা করতে হবে। ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত করে তার বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। রাবি প্রশাসনকে এই ধরনের বিদ্বেষপূর্ণ ও উস্কানিমূলক মানসিকতার বিরুদ্ধে স্পষ্ট ও দৃঢ় অবস্থান ঘোষণা করতে হবে এবং ভবিষ্যতে যেন কোনো শিক্ষক, শিক্ষার্থী বা অন্য কেউ ধর্মীয় পরিচয়, পোশাক বা বিশ্বাস নিয়ে অবমাননাকর মন্তব্য করতে না পারেন তার জন্য দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করতে হবে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগের পোস্টগুলোতেও তিনি বোরকা, কাঠমোল্লা, মদ, সেক্সুয়াল রিভেলেশন ইত্যাদি শব্দ ব্যবহার করে একাধিক উস্কানিমূলক মন্তব্য করেছেন, যা একজন শিক্ষকের মর্যাদা ও দায়িত্ববোধের সঙ্গে সাংঘর্ষিক। আরও দুঃখজনক হলো, তিনি পোস্টে ট্রু কোয়ার্টার ও মদের বোতল হাতে নিয়ে ক্লাসে আসার আহ্বান জানিয়ে একটি ছাত্র সংগঠন ও সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়েছেন, যা সুস্পষ্ট উস্কানিমূলক এবং শিক্ষাঙ্গনের নৈতিক মান ও পেশাগত দায়িত্ববোধের ঘোরতর লঙ্ঘন। এমত অবস্থায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু তার এই মন্তব্যে ক্ষুব্ধ, মর্মাহত ও গভীরভাবে উদ্বিগ্ন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তিনি নারীর ব্যক্তিগত স্বাধীনতা, ধর্মীয় অনুশাসন ও পোশাক নিয়ে যেভাবে ব্যঙ্গ করেছেন তা শুধু হিজাব ফোবিয়াপূর্ণ মনোভাবেরই বহিঃপ্রকাশ নয়, বরং তা শিক্ষাঙ্গনের মর্যাদা, নৈতিক মানদণ্ড ও শিক্ষকের দায়িত্ববোধকেও প্রশ্নবিদ্ধ করেছে। রাকসুর সুস্পষ্ট অবস্থান হল, নারীর পোশাকের স্বাধীনতা, হিজাব ও নিকাব কোনো অপরাধ নয়। এটি কোনো পশ্চাৎপদতার প্রতীকও নয়, বরং এটি একজন নারীর নিজস্ব পরিচয়, বিশ্বাস, আত্মমর্যাদা ও শালীনতার প্রতিফলন। ডক্টর মামুনের মন্তব্য শিক্ষকতার শপথভঙ্গের সমতুল্য উল্লেখ করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একজন নারী তার পোশাকের মাধ্যমে নিজের মূল্যবোধ ও নৈতিক দায়বদ্ধতার প্রকাশ করতে পারেন। আর সেই বিশ্বাস বা পোশাককে ব্যঙ্গ করা কোনো শিক্ষক বা নাগরিকের নৈতিক অধিকার নয়। ডক্টর মামুনের এই বক্তব্য কেবল নারী বিদ্বেষী বা হিজেব বিদ্বেষী নয়, এটি ধর্মীয় বিদ্বেষ উস্কে দেয়া, অসাংবিধানিক এবং শিক্ষকতার শপথভঙ্গের সমতুল্য। এর আগে সোমবার অর্থাৎ 27 অক্টোবর রাত আনুমানিক 9টার দিকে ওই পোস্টটি করেছিলেন অধ্যাপক ডক্টর আল মামুন। পোস্টে হল সংসদের নির্বাচিত নারী প্রতিনিধিদের দুটি ছবি যুক্ত করে ক্যাপশনে তিনি লিখেছিলেন, এই ব্যক্তিগত স্বাধীনতা বোরকা হিজাব পরা আমি এন্ডোর্স করছি। কাল আমি এরকম ব্যক্তিগত স্বাধীনতা পরে ও হাতে নিয়ে ক্লাসে যাব। পরব ট্রু কোয়ার্টার আর হাতে থাকবে মদের বোতল। মদ তো ড্রাগ না, মদ পান করার লাইসেন্সও আমার আছে। শিবির আইসেন, সাংবাদিকরাও আইসেন। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেছে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আনুষ্ঠানিকভাবে সেই উপদেষ্টাদের নাম গণমাধ্যমকে জানায়নি দলটি। তবে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান মনে করেন, ওই উপদেষ্টারা না থাকলে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার 1 ঘণ্টাও ক্ষমতায় টিকবে না। নিজের ফেসবুক প্রোফাইলে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। রাশেদ খান লিখেছেন, এনসিপির পক্ষ থেকে যে 5 জন উপদেষ্টাকে বিভিন্ন দলের প্রতি বায়াসড বলা হয়েছে, এই উপদেষ্টারা সরকারে না থাকলে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার 1 ঘণ্টার জন্য ক্ষমতায় টিকে থাকতে পারবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নেতৃত্বাধীন সরকার টিকেই আছে ওনাদের বুদ্ধিমত্তা, যোগ্যতা ও কৌশলের উপর। পুরো উপদেষ্টা পরিষদের মধ্যেও যদি যোগ্যতার বিচার করা হয়, তবে তাদের যোগ্যতা সবচেয়ে বেশি, যোগ করেন তিনি। এই উপদেষ্টারা এনসিপির আজ্ঞাবহ না হওয়ায় দলটি এখন তাদের বিরুদ্ধে অভিযোগ করছে উল্লেখ করে তিনি লিখেছেন, তৎকালীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সদস্যের লিয়াজো কমিটির পরামর্শে এই 5 জন উপদেষ্টা সহ বাকি উপদেষ্টাদের সিলেকশন করা হয়। হয়তো এই 5 উপদেষ্টাকে এনসিপির আজ্ঞাবহ বানাতে না পেরে ট্যাগিং করা হচ্ছে। উপদেষ্টাদের ট্যাগিং বন্ধের বার্তা দিয়ে রাশেদ খান আরও লিখেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নেতৃত্বাধীন উপদেষ্টাদের বিভিন্ন দলের হিসাবে ট্যাগিং করা দেশে অস্থিরতা সৃষ্টি করবে এবং সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করবে। আমরা উপদেষ্টাদের সমালোচনা করতে পারি যাতে তারা ভুলগুলো শুধরে নেয়, কিন্তু নির্বাচন বানচাল ও সরকারকে ব্যর্থ করার জন্য শেখ হাসিনা ও ভারত যে চক্রান্ত করছে, সেই ফাঁদে পা দিলে ফ্যাসিবাদ বিরোধী শক্তির কেউ রক্ষা করতে পারবে না। বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমানকে উদ্দেশ্য করে সামাজিক মাধ্যমে আপত্তিকর মন্তব্য করায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুবাইল থানার অফিসার ইনচার্জ অর্থাৎ ওসি আমিরুল ইসলামের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। ফেসবুকে তার করা ওই মন্তব্যকে ধৃষ্টতা ও প্রশাসনিক শৃঙ্খলা ভঙ্গ হিসেবে উল্লেখ করে জামায়াতের পক্ষ থেকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। অভিযোগে বলা হয়েছে, ওসি মুরাদ একটি রাজনৈতিক দলের পক্ষ নিয়ে বিভিন্ন সভা সমাবেশে অংশ নেন এবং সম্প্রতি জামায়াতের কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমানের এক বক্তব্যের প্রেক্ষিতে ফেসবুকে লেখেন, জামায়াতের লোকেরা স্বাধীনতা বিরোধী, তাদের রাজনীতি করার অধিকার আছে কিনা সেটার জন্য গণভোট হওয়া উচিত। এই মন্তব্যের স্ক্রিনশট ও ভিডিও প্রমাণসহ গত 20 অক্টোবর গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জাহিদুল হাসানের নিকট লিখিত অভিযোগ দেন পুবাইল থানার জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট মোহাম্মদ শামীম হোসেন মৃধা ও মহানগর মজলিসে শুরা সদস্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আমজাদ হোসেন খান। তারা অভিযোগে উল্লেখ করেন, একজন সরকারি কর্মকর্তা হয়েও ওসি মুরাদ রাজনৈতিক পক্ষপাতমূলক আচরণ করছেন, যা প্রশাসনিক নিরপেক্ষতা নষ্ট করছে। এই অবস্থায় শুধু বদলি নয়, তার দৃষ্টান্তমূলক বিভাগীয় শাস্তি দাবি করেন তারা। পুবাইল থানা জামাতের আমির আশরাফ আলী কাজল বলেন, আমিরের জামাতের বক্তব্য নিয়ে ওসির এমন মন্তব্য পুবাইলবাসীকে ক্ষুব্ধ করেছে। সরকারি দায়িত্বে থেকে তিনি এমন রাজনৈতিক বক্তব্য দিতে পারেন না।
অভিযুক্ত ওসি আমিরুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার জাহিদুল হাসান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, একজন এডিসিকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। রিপোর্ট পেলে যাচাই বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। নাগরিক সমাজ ও মানবাধিকার কর্মীরা বলছেন, সরকারি কর্মকর্তার এমন প্রকাশ্য মন্তব্য প্রশাসনিক শৃঙ্খলা ভঙ্গের শামিল। দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্যতা উদ্ঘাটনের দাবি তুলেছেন তারা। 10 সাংগঠনিক বিভাগের মনোনয়ন প্রত্যাশী নেতাদের সঙ্গে মতবিনিময় শেষ করেছে বিএনপি। সোমবার রাতে ঢাকা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের মতবিনিময়ের মধ্য দিয়ে তা শেষ হয়। এই মতবিনিময় সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আবেগঘন বক্তব্যে অশ্রুসিক্ত হন মনোনয়ন প্রত্যাশীরা। তার মা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রসঙ্গে তারেক রহমান বলেন, আমার মাও মৃত্যুর মুখোমুখি ছিল। ইচ্ছে করলে মাকে আমি নিয়ে আসতে পারতাম, কিন্তু মা তো আসেনি আপনাদের ছেড়ে। 6 বার সে মৃত্যুর মুখোমুখি হয়েছে। মৃত্যুর মুখোমুখি সত্ত্বেও মা আপনাদের ছেড়ে আসেননি। সেই মাকে সামনে রেখে আপনারা এক থাকবেন, যিনি আপনাদের জন্য এত ত্যাগ স্বীকার করেছেন। যে মাকে আমি নিয়ে আসতে পারতাম, কিন্তু সেই মাই আপনাদের ছেড়ে আসেননি। যে মা তার 40 বছরের বাড়ি হারিয়েছে, শেখ হাসিনা মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। যে মা তার সন্তানকে হারিয়েছে, মা বুঝে সন্তান হারানোর ব্যথা। সেই মায়ের সবকিছুর মূলেই ছিল এদেশের জনগণ, সবকিছুর মূলেই ছিল একটি গণতান্ত্রিক রাষ্ট্র। ইচ্ছে করলেই তো মা এ ব্যাপারে আপোষ করতে পারতেন, কিন্তু মা কোনো আপোষে যাননি। তার লক্ষ্যই ছিল ঐক্যের মধ্য দিয়ে একটি জাতি গঠন করা। সেখানে কত ত্যাগ না স্বীকার করেছেন মা। একই সাথে গণতন্ত্রের জন্য কত লোক শাহাদাত বরণ করেছে, কত লোক জেল খেটেছে, কত লোকের বিরুদ্ধে মামলা হয়েছে। সবকিছু মিলিয়ে মা যদি আপোষ করতেন, তাহলে এত কষ্ট মার করতে হতো না। সূত্র জানায়, এই বক্তব্য দিতে গিয়ে তারেক রহমান আবেগ আপ্লুত হয়ে পড়েন। এ সময় উপস্থিত মনোনয়ন প্রত্যাশীরাও চোখের পানি ধরে রাখতে পারেনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আদালতের একটি ঘটনাকে উদাহরণ টেনে বলেন, এক সন্তানকে নিয়ে 2 মায়ের দাবি ছিল। বিচারক তখন বললেন, সন্তান যখন আপনাদের দুজনেরই কেউ কারো দাবি মানবেন না, তাহলে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি আপনাদের সন্তানকে 2 ভাগে ভাগ করে 2 মাকে দিয়ে দেব। তখন যিনি আসল মা, সে বললেন, না, সন্তানকে ভাগ করার দরকার নেই, উনাকেই দিয়ে দেন। কিন্তু যতদিন বেঁচে থাকি আমার সন্তানকে আমি দূর থেকে দেখব। অর্থাৎ আসল মাই সে, যিনি সন্তানকে ভাগ হতে দেননি। ঠিক এই ভূমিকাটা আমি আপনাদের কাছ থেকে চাই। প্রার্থীরা যদি সেই ভূমিকা অর্জন করেন, তাহলে আপনাদের নেতৃত্বেই এগিয়ে যাবে বিএনপি। একজন প্রার্থীকে সবাই সম্মানের সঙ্গে গ্রহণ করব। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। মানুষের জীবনে সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি যখন কোনো কাজে নামবেন, তখন সেই কাজের বিষয়ে আত্মবিশ্বাস যেমন থাকতে হবে, ঠিক তেমনি দৃঢ় সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু অনেক সময়ই আমরা সিদ্ধান্তহীনতায় ভুগি, যা আমাদের কাজকে সফলতায় নিয়ে যেতে প্রধান অন্তরায় হিসেবে কাজ করে। প্রিয় বন্ধুরা, এই জন্যে আসুন, যখনই কোনো কাজ করতে আমরা যাব, তখন সেই কাজটি কি সত্যিকার অর্থে করব না করব না, সেটা আমরা ভেবে নেই, চিন্তা করি। দৃঢ়তার সঙ্গে সিদ্ধান্ত নিয়ে সাহসের সঙ্গে এগিয়ে চললে বিজয় অবশ্যই আসবে। ভালো থাকুন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। অরুণাচল প্রদেশ অঞ্চলে ভারত চীন সামান্য ম্যাকমোহন লাইনের প্রায় 40 কিলোমিটার উত্তরে তিব্বতে অবস্থিত লুনজে বিমান ঘাঁটিতে 36টি শক্তিশালী বিমান শেল্টার, নতুন প্রশাসনিক ব্লকসহ আরও স্থাপনা নির্মাণ সম্পন্ন করেছে চীন। এনডিটিভির প্রতিবেদন অনুসারে অরুণাচলের কৌশলগত শহর তাওয়াং থেকে প্রায় 107 কিলোমিটার দূরে লুনজেতে নতুন শক্তিশালী শেল্টারগুলো নির্মাণের ফলে যুদ্ধবিমান এবং প্রচুর ড্রোন মোতায়েনের বিকল্প সুযোগ পাবে চীন। ভারতীয় বিমান বাহিনীর প্রাক্তন প্রধান এয়ার চিফ মার্শাল বিএস ধানোয়া অবসরপ্রাপ্ত এনডিটিভিকে বলেছেন, লুনজেতে 36টি শক্তিশালী বিমান শেল্টার নির্মাণ স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে পরবর্তী ঘটনার সময় তাদের সেনাবাহিনীর সমর্থনে পরিচালিত কৌশলগত যোদ্ধা এবং আক্রমণাত্মক হেলিকপ্টারগুলো লুনজেতে ঘাঁটিবদ্ধ থাকবে। তিনি বলেন, এই এলাকার ভূগর্ভস্থ চ্যানেলগুলোতে গোলাবারুদ এবং জ্বালানি ইতোমধ্যেই প্রস্তুত করা হয়েছে।
ধানোয়া আরও বলেন, 2017 সালে ডোকলাম ঘটনার সময় আমি আমার কর্মীদের বলেছিলাম তিব্বতে পিপলস লিবারেশন আর্মি এয়ারফোর্সের সমস্যা বিমান নয়, বরং মোতায়েন। আমি তখন ভবিষ্যৎবাণী করেছিলাম যেদিন তারা তিব্বতে তাদের বিমান ঘাঁটিতে শক্তিশালী বিমান শেল্টার তৈরি শুরু করবে, সেদিনই তারা আমাদের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নেবে। এতে করে তিব্বতে তাদের অর্থাৎ চীনের মূল দুর্বলতা দূর হবে। ভারতীয় বিমান বাহিনীর প্রাক্তন ভাইস চিফ এয়ার মার্শাল অনিল খোসলা বলেন, এই বিমান ঘাঁটিগুলোর নির্মাণ ও আপগ্রেড ভবিষ্যতের চীনা যুদ্ধ পরিকল্পনাকে সাপোর্ট দিতে পারে এবং ভারতের জন্য গুরুতর কৌশলগত হুমকি হতে পারে। তিনি আরও বলেন, লুঞ্জে এসব আপগ্রেড আঞ্চলিক নিরাপত্তার জন্য গভীর প্রভাব ফেলবে, বিশেষ করে 2020 সাল থেকে চলমান ভারত চীন সীমান্ত অচলাবস্থার প্রেক্ষাপটে। 34টি শক্তিশালী বিমান শেল্টার তাদের সম্পদ মজুত করতে, ঘনীভূত আক্রমণের ঝুঁকি কমাতে এবং টেকসই অভিযান পরিচালনা করতে সক্ষম করবে। এয়ার মার্শাল খোসলা বলেন, এই শক্তিশালী শেল্টারগুলো নির্ভুলভাবে পরিচালিত যুদ্ধাস্ত্রগুলোকে ভারতীয় বিমান হামলা বা ক্ষেপণাস্ত্র হামলা থেকে রক্ষা করে। এর ফলে সংঘাতের শুরুতে ঘাঁটিটি ধ্বংস করা অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে উঠবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারতের ওপর আরোপিত 50% শুল্ক নিয়ে উত্তেজনার মধ্যে সাম্প্রতিক সময়ে বৈরিতা পাশ কাটিয়ে নয়াদিল্লি বেজিং সম্পর্ক উন্নয়ন করে চলছে। এমন সময় এনডিটিভির প্রতিবেদনটি সামনে এলো। এএফপির প্রতিবেদন অনুসারে বিশ্বের সবচেয়ে জনবহুল এই দুই প্রতিবেশী এখনও কৌশলগত দিক থেকে প্রতিদ্বন্দ্বী। আঞ্চলিক প্রভাব বিস্তার নিয়ে তাদের মধ্যে শীতল প্রতিযোগিতাও চলছে। প্রিয় দর্শক, শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।